সবাইকে নমস্কার এবং আদাব। আমার নাম বিপ্লব চন্দ্র রায়, পড়াশোনা করছি অনার্স ফার্স্ট ইয়ারে। তো আজকে আমরা অধ্যয়ন করব জুলজির পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া। অধ্যায়টা আমাদের একাডেমিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে একটা করে এমসিকিউ আসে অ্যাডমিশন অন্তত পক্ষে। তো শ্বসন ও শ্বাসক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, জুলজি ফিফথ চ্যাপ্টার, জুলজি ফিফথ চ্যাপ্টার। অধ্যায়টি আমাদের জন্য যেখানে গুরুত্বপূর্ণ। এইচএসসি 24 অ্যাডমিশন, এইচএসসি 25-26 একাডেমিক প্লাস অ্যাডমিশন প্লাস জিএসটি প্লাস কৃষিগুচ্ছ ইটিসি এসেক্টরা আমাদের এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। মানে শ্বসন কাকে বলে? আমরা জানি যে সাধারণত আমরা শ্বসন বলতে বুঝি যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে শ্বসন বলে। অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগকে শ্বসন বলে, এটা আমাদের প্রধানত সাধারণ ভাষায় বলা হয়। কিন্তু আমাদের যদি ক অথবা খতে আসে যে শ্বসন কাকে বলে, তখন আমরা লিখব যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে কোষের মধ্যস্থ খাদ্যকে জারিত করে তার স্থিতিশক্তিকে তাপশক্তি এবং গতিশক্তি রূপে রূপান্তরিত করে এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে বলা হয় শ্বসন। শ্বসন বলতে মূলত শ্বসনকে দুই ভাগে ভাগ করা যায়। শ্বসনের প্রকারভেদ, এক হচ্ছে বহিঃশ্বসন, দুই হচ্ছে অন্তঃশ্বসন। এই অধ্যায়ে আমরা যা কিছু পড়বো তা সবই বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন বলতে বুঝি যে আমরা যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় তাকে অন্তঃশ্বসন বলে। শ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদ মূলত এটা বহিঃশ্বসনের প্রকারভেদ। শ্বসনের প্রকারভেদ অনেক ধরনের আছে। যেমন এক নম্বরে আমরা বলতে পারি যে নাক ও বায়ুমণ্ডল। এটা যে বায়ুমণ্ডল হয়, বায়ুমণ্ডল, নাক, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আমরা নিচ্ছি এবং নাক থেকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। এটা একটা শ্বসনের প্রকারভেদ বলা যায়। দুই নম্বর হচ্ছে অ্যালভিওলাস ও রক্তনালী। অ্যালভিওলাস ও রক্তনালী, আমাদের যদি এটা রক্তনালী হয় আর এটা যদি অ্যালভিওলাস হয়, একটা ফুসফুসের অ্যালভিওলাস হয়, তাহলে আমরা রক্তনালী থেকে অ্যালভিওলাসে অক্সিজেন, অ্যালভিওলাস থেকে রক্তনালীতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এটা এক ধরনের শ্বসন। তিন নম্বরের শ্বসনের ভিতরে রক্তনালী ভার্সেস কোষ। রক্তনালী ভার্সেস কোষ।
রক্তনালী ভার্সাস কোষের ক্ষেত্রে পড়ে যে এটা আমাদের একটা কোষ আর এটা একটা রক্তনালী হলে, একটা কোষ আর একটা রক্তনালী হলে একটা রক্তনালী, কোষ থেকে রক্তনালীতে যাবে কার্বন ডাইঅক্সাইড, রক্তনালী থেকে কোষে যাবে অক্সিজেন। এটা একটা শোষণের প্রকারভেদ। তারপর 4 নম্বরে বলতে পারি আমরা কোষের সাইটোপ্লাজম ভার্সেস মাইটোকন্ড্রিয়া। কোষের সাইটোপ্লাজম ভার্সেস মাইটোকন্ড্রিয়া। এটা যদি একটা কোষ হয় আর এটা যদি একটা মাইটোকন্ড্রিয়া হয়, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন যাবে এবং মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে আসবে কার্বন ডাইঅক্সাইড। 5 নম্বরে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়ায় ইটিসি মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমাদের এটা যে একটা মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়া গায়ে এগুলো হচ্ছে ক্রিস্টি। ওইখানে আমাদের ক্যাবস চক্র ঘটবে, এইখানে যাবে অক্সিজেন, এইখান থেকে বের হবে কার্বন ডাইঅক্সাইড। এখানে আমাদের শক্তি উৎপন্ন হবে। এখানে হচ্ছে মানে এইখানে বলা যায় প্রভাবক হিসেবে বিভিন্ন এনজাইম থাকবে, বিভিন্ন এনজাইম থাকবে এবং শক্তি উৎপন্ন হবে। এটাকে আমরা অন্তঃশোষণও বলতে পারি। তো আমরা যেটা বুঝলাম যে মানে যে কোনো জিনিস পড়ার সময় আমাদের বুঝতে হবে যে টপিক অনুযায়ী পড়তে হবে। টপিক অনুযায়ী না পড়লে অনেক সমস্যা হবে এবং এগুলো মাথায় রাখা মুশকিল হয়ে যাবে। কিন্তু শ্বসন ও শ্বাসক্রিয়া, শ্বসন বলতে যা বুঝি অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের ত্যাগকে শ্বসন বলে। এটা হচ্ছে সাধারণ ভাষায় বলা যায়। আর যদি আমাদের ক অথবা খতে আসে, বইয়ের ভাষায় বলতে হবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কোষ মধ্যস্থ খাদ্যকে জারিত করে শক্তি এবং স্থিতিশক্তিকে তাপশক্তি ও গতিশক্তিতে রূপান্তরিত করে এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে বলা হয় শ্বসন। শ্বসনের প্রকারভেদ। শ্বসন মূলত 2 প্রকার, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। এই বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের ভিতরতে আবার ভাগ আছে যে শ্বসনের একটু গভীরে গেলে দেখতে পাবো যে আমরা শ্বসন আরও 5 ভাগে ভাগ করা যায়। নাক ও বায়ুমণ্ডল, নাক থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যাবে এবং বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নাকে আসবে। এবং অ্যালভিওলাস ও রক্তনালী, আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাস আছে ও রক্তনালীর মধ্যে একটা আদান প্রদান হবে। রক্তনালী থেকে অ্যালভিওলাসে অক্সিজেন যাবে এবং অ্যালভিওলাস থেকে রক্তনালীতে কার্বন ডাইঅক্সাইড আসবে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রক্তনালী ভার্সাস কোষ। রক্তনালী থেকে কোষে যাবে অক্সিজেন এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তনালীতে আসবে। তবে আবার ওটা আমাদের ফুসফুসে গিয়ে বের হয়ে আসবে পরে। কোষের সাইটোপ্লাজম ভার্সাস মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। তারপর মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সময়, এটাকে বলা হয় অন্তঃশ্বসন, এক ধরনের অন্তঃশ্বসনও বলা যায়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাঝে ক্যাবস চক্রে কার্বন ডাইঅক্সাইড বের হবে, অক্সিজেন ঢুকবে, ক্যাবস চক্রে শক্তি উৎপন্ন হবে, প্রভাবক হিসেবে বিভিন্ন এনজাইম থাকবে এবং বিভিন্ন শক্তি উৎপন্ন হবে, বিভিন্ন এনজাইম থাকবে, শক্তি উৎপন্ন হবে। তারপর আমাদের যে সৃজনশীল এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে, যদি বলে যে অন্তঃশ্বসন ও বহিঃশ্বসনের মধ্যে পার্থক্য লিখো, খ অথবা গ নম্বরে বলতে পারে। এখানে অন্তঃশ্বসন আর একটা আছে বহিঃশ্বসন। অন্তঃশ্বসনে এনজাইম
লাগে। বহিঃশ্বসনে এনজাইম লাগে না। অন্তঃশ্বসনে শক্তি উৎপন্ন হয়। বহিঃশ্বসনে শক্তি উৎপন্ন হয় না। অন্তঃশ্বসন মাইটোকন্ড্রিয়া ঘটে। বহিঃশ্বসন মাইটোকন্ড্রিয়ার বাইরে ঘটে। স্যার, অন্তঃশ্বসন একটা রাসায়নিক প্রক্রিয়া। স্যার বলতে বোঝা অন্তঃশ্বসন এটি একটি রাসায়নিক প্রক্রিয়া। আর বহিঃশ্বসন এটি একটি ব্যাপন প্রক্রিয়া। বহিঃশ্বসনে যা কিছু ঘটে সব কিছুই ব্যাপনের মাধ্যমে ঘটে। এটি একটি ব্যাপন প্রক্রিয়া। অন্তঃশ্বসন ও বহিঃশ্বসনের মধ্যে পার্থক্য বললে আমরা এই কটা যদি লিখতে পারি খ নম্বরে, তাহলে হয়তো আমাদের ফুল মার্ক দিবে, আশা করা যায়। তো এখন আমরা মেন পড়া যাই। এগুলো বলা যায়, এটা হচ্ছে একটা থিওরি দিলাম আর কি। থিওরি অনুযায়ী মনে রাখলে মনে থাকবে, আর অন্যভাবে মনে রাখলে মনে থাকা কষ্টকর হয়ে যাবে। তো হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র। মানুষের শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। এটা তো মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একটাই শ্বসন অঙ্গ বলতে বুঝি যে একজোড়া ফুসফুসকে শ্বসন অঙ্গ বলা হয়। একজোড়া ফুসফুসকে শ্বসন অঙ্গ বলা হয় মানুষের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে এবং কি অ্যাডমিশনেও আসে। তারপর হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র অঞ্চল। মানুষের শ্বসনতন্ত্র অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়। মানুষের শ্বসনতন্ত্র অঞ্চলকে 3টি ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, আর একটা হচ্ছে শ্বসন অঞ্চল। শ্বসনতন্ত্র অঞ্চল, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ আমাদের এখান থেকে শুরু হয়, নাক থেকে শুরু হয়ে এখান পর্যন্ত বায়ু গ্রহণ অঞ্চল। নাক থেকে শুরু হয়ে ষড়যন্ত্র পর্যন্ত এটা হচ্ছে বায়ু গ্রহণ অঞ্চল। ষড়যন্ত্রের পরে এটা হবে বায়ু পরিবহন অঞ্চল। এবং এখানে শ্বসন অঞ্চল বলতে বোঝায় যে অ্যালভিওলাসে বা ফুসফুসে যে আমাদের আদান প্রদান ঘটে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, সেইখানে হচ্ছে ওইটা হচ্ছে শ্বসন অঞ্চল। তো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলকে যেগুলো আছে, 1 নম্বর প্রথমে আছে আমাদের নাক। নাক বা সম্মুখ নাসা রন্ধ্র।
2 সম্মুখ নাসারন্ধ্র, এটা সম্মুখ নাসারন্ধ্রের পরে আছে আমাদের ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবুল। সম্মুখ নাসারন্ধ্রের ভেস্টিবিউল 3 সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবুল, নাসা গহ্বর। ভেস্টিবুলের পর আছে নাসা গহ্বর, এই জায়গাটা, এই নাসারন্ধ্র, তারপরে ফাঁকা জায়গাটা হচ্ছে ভেস্টিবুল। ফাঁকা জায়গার পরে যে একটা জায়গা আছে নিচে, ওটার নাম হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরের পর আছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবুল, নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র। 5 নম্বরে আছে নাসা গলাবিল। পশ্চাৎ নাসারন্ধ্র পরে হচ্ছে নাসা গলাবিল। 6 নম্বর আছে ষড়যন্ত্র। বায়ু পরিবহন অঞ্চল কয়েক ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, ব্রঙ্কি এবং প্রান্তীয় ব্রঙ্কিউল। নম্বর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া প্লাস মেডিকেল। 2 নম্বর হচ্ছে ব্রঙ্কি। 3 নম্বর হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। শ্বসন অঞ্চলের মধ্যে আছে আমাদের 1 নম্বর আছে শ্বসন ব্রঙ্কিউল। 2 নম্বরে আছে অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম। অ্যালভিওলার থলি, অ্যালভিওলার নালী। 3 নম্বরে আছে অ্যাট্রিয়াম। 4 নম্বর আছে অ্যালভিওলার সরি 5 নম্বর আছে অ্যালভিওলাস। তো মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে এক ধরনের ফুসফুস। আর শ্বসনতন্ত্র অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়। শ্বসনতন্ত্র অঞ্চল 3 ভাগে ভাগ করা যায়। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে আছে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবুলের পর হচ্ছে নাসা গহ্বর, তারপর পশ্চাৎ নাসারন্ধ্র, তারপর হচ্ছে নাসা গহ্বর, নাসা গলাবিল, তারপর হচ্ছে ষড়যন্ত্র। আর বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এর ষড়যন্ত্রের পরের অংশ হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তারপর হচ্ছে ব্রঙ্কি, তারপরে প্রান্তীয় ব্রঙ্কিউল একদম নিচে। আর শ্বসন অঞ্চলের মধ্যে আছে শ্বসন ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল এবং শ্বসন ব্রঙ্কিউল এই দুটোর মধ্যে ভুল করা যাবে না, কারণ এমসিকিউর ক্ষেত্রে এই দুটায় গণ্ডগোল করে যে প্রান্তীয় ব্রঙ্কিউল কোন অঞ্চলের অংশ, তখন দিতে হবে বায়ু পরিবহন অঞ্চল। আর যদি শ্বসন ব্রঙ্কিউল দেয়, শ্বসন ব্রঙ্কিউল দিলে শ্বসন অঞ্চল হবে। অ্যালভিওলার থলি, অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে অ্যালভিওলার নালী, এটা হচ্ছে নালী, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাস। এগুলোর মধ্যে আমাদের ভুল করা যাবে না, এগুলোতে মোটামুটি ভালোই এমসিকিউ দেয়। তো এটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র অঞ্চল চলে গেল। শ্বসনতন্ত্র অঞ্চল মানুষের শ্বসনতন্ত্রের কাজ। শ্বসনতন্ত্রের কাজ এক নম্বর হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময়, শ্বসন গ্যাসের বিনিময়। 2 নম্বরে আছে শক্তি উৎপন্ন পানিসাম্য তাপ নিয়ন্ত্রণ। শক্তি উৎপাদন, পানিসাম্য, তাপ নিয়ন্ত্রণ। 5 নম্বরে আছে অ্যাসিড ও ক্ষারের সমতা, অ্যাসিড ও
ক্ষারের সমতা। 6 নম্বর আছে হোমিওস্ট্যাটিস, শব্দ উৎপাদন হোমিওস্ট্যাটিস। হোমোস্ট্যাসিস। 8 নম্বরে আছে উদ্বেগী গ্যাস। নম্বর আছে দূষিত বায়ু ত্যাগ। তো আমাদের এই শ্বসনতন্ত্রের কাজ, এই শ্বসনতন্ত্রের কাজটা কিন্তু গ অথবা ঘয়ে আসবে। এগুলো শ্বসনতন্ত্রের কাজ কি লেখো অথবা বর্ণনা দাও। তাহলে আমরা আমাদের বোর্ড বইয়ে যে এটা আছে যে শ্বসনতন্ত্রের কাজ, এটা শ্বসন গ্যাসের বিনিময়। শ্বসন গ্যাসের বিনিময় মানে হচ্ছে শ্বসনের সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করাকে বলা হয় শ্বসন গ্যাসের বিনিময়। শক্তি উৎপাদন, শ্বসনের মাধ্যমে কিন্তু আমাদের শক্তি উৎপন্ন হয়। শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় কেমনভাবে? গৃহীত অক্সিজেন দিয়ে মাইটোকন্ড্রিয়া ক্যাবচক্রে যে ঘটনাগুলো ঘটে তার মাধ্যমে কিন্তু আমাদের শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, যাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব শক্তি। ওই এটিপি দিয়েই কিন্তু আমাদের শরীরের সব কার্যক্রম পরিচালিত হয় ওই শক্তি দিয়েই। তো এটা শক্তি উৎপন্ন হয়। পানি সাম্য, শ্বসনের মাধ্যমে কিন্তু পানি সাম্য রক্ষা হয়। শ্বসনের মাধ্যমে দৈনিক 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়। শ্বসন থেকে দৈনিক 400 থেকে 600 ml পানি বেরিয়ে যায়। এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। কত ml পানি বেরিয়ে যায়, কিভাবে যায়? শ্বসনের মাধ্যমে যায়। তাপ নিয়ন্ত্রণ, কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা অধিক পরিমাণে তাপ শোষণকারী পদার্থ আর কি। কার্বন ডাইঅক্সাইড ত্যাগের মাধ্যমে শ্বসন আমাদের শরীরটাকে ঠান্ডা করে। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শ্বসন আমাদের শরীরটাকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করে। অ্যাসিড ও ক্ষারের সমতা, শ্বসনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের সমতা হয়। যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে পরিচিত হয়, পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা হয়, শব্দ উৎপন্ন হয়। শব্দ উৎপন্ন ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। হোমিওস্ট্যাটিস মানে হচ্ছে সাম্যাবস্থা। হোমিওস্ট্যাটিস যদি স্থিতাবস্থা বা হোমিওস্ট্যাটিস কোনো জীব কর্তৃক আবৃত স্থিতিশীল মানে অভ্যন্তরীণ স্থিরতা বজায় রেখে পরিবেশের জীবকোষগুলো দক্ষতার সাথে কাজ করতে পারে। জীবকোষগুলো দক্ষতার সাহায্যে কাজ করতে পারে হোমিওস্ট্যাটিসের জন্য, মানে সাম্যাবস্থা থাকে আমাদের দেহের পিএইচ, দেহের তাপমাত্রা, পানি ধারণ ক্ষমতা সব কিছুই হোমিওস্ট্যাটিসের মাধ্যমে শ্বসনের মাধ্যমে হোমিওস্ট্যাটিস হয়, মানে হচ্ছে স্থিতিবস্থা বজায় রাখে। উদ্বায়ী গ্যাস বলতে আমরা যে ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া। আমাদের শরীরে কিন্তু হচ্ছে ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া এই 3টি জিনিস শ্বসনের মাধ্যমে বেরিয়ে যায়। অ্যামোনিয়া আবার মূত্রের মাধ্যমে বের হয়। অ্যামোনিয়া মূত্রের মাধ্যমে বের হয়। দূষিত বায়ু ত্যাগ, শ্বসনের মাধ্যমে দূষিত বায়ু আমাদের ত্যাগ হয় এবং অন্যান্য দূষিত পদার্থ প্রবেশ রোধ করে শ্বসনের মাধ্যমে। শ্বসনতন্ত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ